আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। গত ক্লাসের ন্যায় আজকেও আমরা জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত খুব সুন্দর একটা টেকনিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং আজকে আমরা দেখব যে একই আইনযুক্ত ওয়ার্ড ভিন্ন ভিন্ন সেন্টেন্সে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ অথবা কোনো কোনো সেন্টেন্সে জিরান্ড হিসেবে কাজ করছে, আবার কখনো অন্য কোনো সেন্টেন্সে একই ওয়ার্ড প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে। দেখেন, আমি এরূপ দুটি সেন্টেন্স আমি বোর্ডে লিখছি। 1 নম্বর, I saw a waiting train in the station. স্টেশন। প্রশ্ন হলো আইনযুক্ত শব্দটি জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। 2 নম্বরে আমি যদি এমন বলি, she was waiting in the waiting room. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আমি দুটি সেন্টেন্সে প্রথমের সেন্টেন্সে ওয়েটিং এর নিচে আন্ডারলাইন করেছি এবং দ্বিতীয় সেন্টেন্সে ওয়েটিং এর নিচে আন্ডারলাইন করেছি। এখন প্রশ্ন হলো যে এটা জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল, এটা জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। এই জাতীয় কনফিউশন এড়ানোর জন্য আমরা একটা সুন্দর টেকনিক মনে রাখার চেষ্টা করব। আমরা জানি আইনযুক্ত ওয়ার্ডটি কোনো নাউনের পূর্বে আসলে ওই আইনযুক্ত শব্দটি কখনো কখনো প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করতে পারবে, আবার কখনো কখনো জিরান্ড হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে কখন জিরান্ড হবে এবং কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে এটা স্পষ্ট ভাবে সুনির্দিষ্টভাবে আলাদা করার জন্য আমরা যে টেকনিকটা অবলম্বন করব সেটা হচ্ছে যে আইনযুক্ত ওয়ার্ডের পরে যে নাউনটা দেয়া থাকবে ওই নাউনকে সাবজেক্ট ধরে যদি আমরা যে কোনো কন্টিনিউয়াস টেন্স করতে পারি সেন্টেন্সটাকে, এবং কন্টিনিউয়াস টেন্সটি যদি অর্থপূর্ণ হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা নোটটা যেভাবে নিতে পারি 3 নম্বরে, যে আইএনজি যুক্ত ওয়ার্ডটি কোন নাউনের পূর্বে বসলে উহা জিরান্ড ও হতে পারে আবার প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। এক্ষেত্রে আমরা যেটা করব যে শেষের নাউনকে সাবজেক্ট ধরে অর্থপূর্ণ কন্টিনিউয়াস টেন্স করা গেলে, আমরা যদি বলি অর্থপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ, যে অর্থপূর্ণ কন্টিনিউয়াস টেন্স করা গেলে ওই আইএনজি যুক্ত শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল হবে, কিন্তু কন্টিনিউয়াস টেন্স করা না গেলে জিরান্ড হবে। আরেকবার একটু আমি কি লিখলাম সেটা একটু আরেকবার বলার চেষ্টা করি, যে আইএনজি যুক্ত শব্দটি যদি কোনো নাউনের পূর্বে থাকে তাহলে ওই আইএনজি যুক্ত শব্দটি কখনো জিরান্ড হতে পারে, আবার কখনো প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখন প্রশ্ন হলো কখন জিরান্ড আমরা ধরবো এবং কখন প্রেজেন্ট পার্টিসিপল ধরবো। এই ক্ষেত্রে আমরা একটা টেকনিক অবলম্বন করার চেষ্টা করব, যে আইএনজি যুক্ত শব্দের পরে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডকে সাবজেক্ট ধরে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারি, অর্থপূর্ণ কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারি, তাহলে ওই আইনযুক্ত শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল হবে।
আর অর্থপূর্ণ বাক্য করা না গেলে আইনযুক্ত শব্দের পরের ওয়ার্ডটাকে সাবজেক্ট ধরে যদি কন্টিনিউয়াস টেন্স করা না যায়, অর্থপূর্ণ কন্টিনিউয়াস টেন্স করা না যায়, তাহলে সেটা জেনারেল হবে। এখন চলুন আমি লক্ষ্য করি। 1 নম্বর সেন্টেন্সে আমি লিখেছি আই স এ ওয়েটিং ট্রেন ইন দ্য স্টেশন। আমি স্টেশনে একটি দাঁড়ানো অপেক্ষারত ট্রেনকে দেখেছি। এখন আমি এটাকে যদি কন্টিনিউয়াস করি, এ ট্রেন ইজ ওয়েটিং। এখন প্রশ্ন হলো সেন্টেন্সটা হচ্ছে কিনা। এ ট্রেন ইজ ওয়েটিং, ট্রেনটা অপেক্ষা করছে, তাহলে সেন্টেন্স সেন্স মেক করছে। এ ট্রেন ক্যান ওয়েট ইন দ্য স্টেশন, একটা স্টেশনে তো ট্রেন অপেক্ষা করতে পারে। তার মানে কি এই সেন্টেন্সটা এই ওয়ার্ডকে সাবজেক্ট ধরে আইনযুক্ত শব্দ দ্বারা আমি একটা কন্টিনিউয়াস টেন্স করতে পারছি। তাহলে আমি এভাবে বলতে পারি এ ট্রেন ইজ ওয়েটিং, সেন্স মেক করছে। তাহলে এই ওয়েটিং শব্দটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স যদি অর্থপূর্ণ কন্টিনিউয়াস টেন্স করা যায়, আমরা এই টেকনিক অবলম্বন করব, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, করা না গেলে হবে যেটা। দ্বিতীয় সেন্টেন্সটা আমি যদি লক্ষ্য করি, she was waiting in the waiting room, তাহলে এই ওয়েটিং শব্দটা কি হবে? তাহলে শেষের শব্দটা আছে রুম, রুম একটা নিশ্চয়ই নাউন। এই নাউনকে যদি আমি সাবজেক্ট করি, রুম ইজ ওয়েটিং। ক্যান এ রুম ওয়েট, একটা রুম কি অপেক্ষা করতে পারে? এটা অর্থপূর্ণ কোনো কন্টিনিউয়াস সেন্টেন্স হলো না, কন্টিনিউয়াস টেন্স হলো না। তাছাড়া আমি যদি এ রুম ইজ ওয়েটিং বলি, বাক্য স্ট্রাকচারালি বাক্য হচ্ছে, কিন্তু এই বাক্যটা তার অর্থ বা যোগ্যতা নাই। হ্যাঁ, এ রুম ক্যান নট ওয়েট ফর সামওয়ান। হ্যাঁ, যার কারণে এ রুম ক্যান নট ওয়েট, যেহেতু সেন্সিবল কন্টিনিউয়াস টেন্স করা যাচ্ছে না, যার কারণে এটা আমরা বলবো কি জেরা। আশা করি এই টেকনিকের, অর্থাৎ এই 3 নম্বর টেকনিকের যে মূল কথাটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। এই ধরনের আমি বেশ কয়েকটি সেন্টেন্স দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিন। আমি যদি এভাবে বলি, দেয়ার ইজ এ সুইমিং পুল ইন নীলফামারী। নীলফামারীতে একটি সুইমিং পুল রয়েছে। দ্বিতীয় বাক্যে যদি বলি, she is a, there is a বলি, যদি there is a swimming girl in the pool, in the pool, পুল মানে হচ্ছে যে জায়গাতে সাঁতার কাটা হয়। তাহলে আমি এই দুটি সেন্টেন্সে সুইমিং এই আইনযুক্ত শব্দের নিচে আন্ডারলাইন করেছি। এখানে বলেছি দেয়ার ইজ এ সুইমিং পুল। আমি যদি এই পুল একটা নিশ্চয়ই নাউন, এই নাউনকে যদি আমি সাবজেক্ট ধরে কন্টিনিউয়াস টেন্স গঠন করি, তাহলে দাঁড়ায় এ পুল ইজ সুইমিং। কিন্তু পুল তো কখনো সুইম করবে না, মানে এটা অবাস্তব। যেহেতু অবাস্তব, এটা রিয়েল নয়, যার কারণে এটা হবে জিরা। আর যদি রিয়েল হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। 4 নম্বর বাক্যে যদি আমি বলি দেয়ার ইজ এ সুইমিং গার্ল ইন দা পুল, পুলে জলাশয়ে একটা সাঁতার কাটা রত অবস্থায় একটা বালিকা রয়েছে। তাহলে এই গার্লকে যদি আমি সাবজেক্ট করি, এই গার্ল ইজ সুইমিং, বালিকা তো সাঁতার কাটতে পারে, তাই মানুষ সাঁতার কাটবে, এটা তো স্বাভাবিক। সুতরাং এটা হবে তখন প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এ ধরনের আমরা আরো বাক্য করতে পারি এভাবে, যে মেকিং টি ক্যান বি ইয়োর আর্নিং সোর্স। তাহলে মেকিং শব্দটা জিরান হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল? মেকিং টি, চা বানানো, এটা একটা কম্পাউন্ড নাউন। তাছাড়া আমরা যে টেকনিকে এই 3 নম্বর টেকনিকে যেটা শিখলাম, যে যদি শেষের নাউনকে সাবজেক্ট করে কন্টিনিউয়াস টেন্স করা যায়, অর্থপূর্ণ হয়, তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। করা না গেলে, অর্থপূর্ণ না হলে সেটা হবে জিরান। তাহলে টি ক্যান নট মেক, হ্যাঁ, তাহলে এটা কি হবে? জিরান হবে। আবার যদি বলি এভাবে, she is she is she is, আমি যদি এভাবে না বলে অন্য আরেকটা সেন্টেন্স এভাবে নেই,
যে ইট ইজ এ মুভিং ফ্যান, তাহলে ইট ইজ এ মুভিং ফ্যান, ঘুরন্ত একটি ফ্যান। তাহলে এ ফ্যান ক্যান মুভ, এটা তো সম্ভব, ফ্যান তো ঘুরতে পারে, সুতরাং এটা সম্ভব, যার কারণে এটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে এভাবে আমরা আর বেশ কয়েকটি উদাহরণ যদি এখানে প্র্যাকটিস করি তাহলে যেটা দাঁড়াবে, তাহলে বুঝতে সুবিধা হবে, বাসায় বিভিন্ন প্রশ্ন সলভ করতে সুবিধা হবে। যদি এভাবে বলি, ইট ইজ এ ড্যান্সিং কার, ড্যান্সিং কার, তাহলে ড্যান্সিং কি হবে? আবার এভাবে যদি বলি, she found a dancing girl, dancing girl on the stage, সেই স্টেজে একটা নাচ করা অবস্থায় একজন নারীকে দেখেছিল, বালিকাকে দেখেছিল। তাহলে এটা কি হবে? যেহেতু নারী নাচ করতে পারে সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, যেহেতু কার ড্যান্স করতে পারে না সুতরাং এটা জেরান্ড হবে, একইভাবে, রাইট? আবার এভাবে যদি বলি, রিডিং ইংলিশ ইজ ইজি, তাহলে এই রিডিং ইংলিশ তো রিড করতে পারে না, সুতরাং যেহেতু করতে পারে না, অবাস্তব, সুতরাং এটা হবে জেরান্ড। আবার যদি বলি যে she is রিডিং, সে পড়িতেছে, তাহলে এই রিডিংটা কি হবে? তখন সেটা এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এর পিছনে পরে কোনো নাউন নাই, আর যেহেতু রিডিং কে রিড করছে? সাবজেক্ট রিড করছে, সাবজেক্ট রিড করতে পারে, সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, সুতরাং এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি এই তৃতীয় টেকনিক, জেরান্ড এবং পার্টিসিপলকে, জেরান্ড থেকে পার্টিসিপল আলাদা করার যে তৃতীয় টেকনিক, 3 নম্বর টেকনিক আমরা দিয়েছি, আপনারা এটা বুঝতে পেরেছেন। আশা করি এর পরবর্তী ক্লাসে আমরা জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত আরেকটি টেকনিক নিয়ে আলোচনা করতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।